যখন আসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগের যে বাংলাদেশে যেভাবে তারা কাজ করতেছিল সেই বিষয়ে একটা আন্দোলন হচ্ছিল, তখনই সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং সেটার সাথে ঘোষণাপত্রের বিষয়টা অ্যাটাচমেন্ট ছিল। সরকার যে তরিকায় ঘোষণা পত্রটা দিল উইদাউট এনি সাইনিং অফ এনি পলিটিক্যাল পার্টি অথবা জনগণকে সাথে নিয়ে, এটা কিন্তু বাংলাদেশের যে যারা রাজনৈতিক বিজ্ঞ মহলে যারা রয়েছেন তারা ভবিষ্যতে এটা ইতিহাসের পরম্পরা এটা তারা বিশ্লেষণ করবেন, কিন্তু এই জায়গাগুলো ঠিক ছিল না। তো ঠিক না থাকার কারণে স্বভাবতই, আর এটা একটা জায়গা ছিল, আরেকটা ছিল আমাদের দল থেকে যে প্রতিনিধি সেটা হলো আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওইখানে অ্যাটেন্ড করবেন, এবং আমাদের দলীয় কোনো কর্মসূচি ছিল না এবং অন্যান্য দলেরও কোনো কর্মসূচি ছিল না। ফলত আপনি যদি বিএনপি অথবা জামায়াতের চিন্তা করেন, ওদের যারা লিডারশিপ তারাই ওইখানে গিয়েছে, তাহলে বাকিরা কি? কেউ বাসায় শুয়েছিল, কেউ তার নিত্য যে কাজ করেছে, কেউ বাজার করতে গিয়েছে, কেউ হয়তো ফ্যামিলিকে টাইম দিয়েছে, কেউ অথবা অন্য জায়গায় গিয়েছে। তো আপনি কি তাহলে বলবেন যে বিএনপির যে স্থায়ী কমিটির ওই মেম্বার যারা রয়েছেন অথবা জামাতের যারা মজলিস শুরার সদস্য রয়েছেন, ওই প্রত্যেকটা ব্যক্তির খোঁজ খবর মানে ওই দিন কি ছিল? ওনারাও তো এখন দাবি করতেছে যে ওনারা তো গণ অভ্যুত্থানের ছিল এবং ওনাদের নেতৃত্ব নাকি না জনাব পাটোয়ারি কিন্তু আমরা সেখানে মনোযোগ দিয়ে শুনি। আমি এইটাকে বড়জোর বলতে পারি যে আপনি শাক দিয়ে মাছ ঢাকার ক্ষেত্রে আপনি খুবই দক্ষ। এখন আপনি অন্যরা কি করছে সেটা আপনি যদি কোনোদিন আমারে বলেন, আমার একটা সাংবাদিক হিসেবে আমার একটা প্রত্যাশা থাকলো যে এটা আপনি আমাকে আগে বলবেন যে 5 তারিখ আসলে আপনারা কেন গেছিলেন। এখন সেটা এখন আপনি বলতে না পারেন সেটা তো অসুবিধা নাই, কিন্তু আমরা ভাই এটাতে আপনার কি চিন্তা হয়? আমার মনে হয় যে আপনারা আমি যে ক্ষমতার দ্বন্দ্ব আমি আমার হাইপোথিসিসটা বলি, আমি যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আপনাকে প্রশ্ন করছিলাম, আমার কাছে এটা একদম 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 যদি আপনি আমার মত জানতে চান, আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব। আপনারা মনে করেছেন যে সেখানে নাহিদ সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনারা মনে করেছেন যে সেখানে অন্য জাহি সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছে, আপনাদেরকে প্রপারলি আমন্ত্রণ জানানো হয় নাই। সেই জন্য আপনারা রাগ করে সেই রাগটা দেখানোর মতো করে, এবং আপনারা জানেন বাংলাদেশে আপনারা পরিচিত, আপনারা যেইখান দিয়ে যাবেন, বিমানবন্দর দিয়ে যেইখান দিয়ে যাবেন, আপনারা 100টা মাস্ক পরলেও লোকে আপনাদেরকে চিনবে, চীনের লোকে ধারণা করবে আপনারা কেন এখন কক্সবাজার যাচ্ছেন। এবং আমরা কিছু সাংবাদিক হয়তো আরেক পা আগায়া বাড়ায়া মিথ্যা কথা শুই না, ওটা হয়তো লিখবো, কিন্তু আপনারা এবং আপনারা প্রকাশ্যে এটা গিয়ে আপনারা একটা বার্তা দিতে চাইছেন, আমরা সবাই এই বার্তাটা পাইছি। ডক্টর সালাম, আমি মানে আমি দুঃখিত, আমার আওয়াজ না আপনি বললেন আবার আমার গলার আওয়াজ একটু বাইরে যাওয়াতে ডক্টর সালামের কানে লাগতেছে কথা। আমি এখানে জাস্ট একটু অ্যাড করে দিচ্ছি, এটা কোনো ক্ষমতার দ্বন্দ্ব, আপনার যে পারসেপশনটা রয়েছে এই পারসেপশনের জায়গায় আপনি সরে আসতে পারেন, এটা ক্ষমতার দ্বন্দ্ব না আমাদের মধ্যে। এই জায়গাটায় অর্থাৎ আমাদের লিডারশিপের জায়গাটাতে আমরা যারা আছি ক্ষমতার দ্বন্দ্ব নাই আমাদের, আমরা এই জায়গাটায় মানে সবাই ছাড় দিয়ে চলাফেরা করি। খুবই ভালো লাগলো শুই না। আচ্ছা, আমি একটু ডক্টর ফাহাম আব্দুল সালামের কাছে আসি, আমি আবার আসবো জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাদের নিয়ে আমাদের অনেক আগ্রহ, অনেক প্রশ্ন, কিন্তু ডক্টর ফাহাম আব্দুল সালাম, আমি একটা জিনিস নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে, সেই একমতের কারণ নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারটা যে আসলে একটা খুব মানে একটা রেটরিকের অংশ, সেটা মনে হয় মোটামুটিভাবে এখন প্রতিষ্ঠিত। সুতরাং যেই জায়গায় সেটা আটকে থাকতেছে সেটা হচ্ছে যে যে বিষয়ে ঐক্যমত্য হবে সেই বা ঐক্যমত্য হয়েছে অলরেডি, তারা কখন সেগুলি ইমপ্লিমেন্টেড হবে? এটা কি এখন হবে নাকি বিএনপি যেরকম বলতেছে যে সেটা মানে পরবর্তী, এখন তো হওয়ার কোনো উপায় নেই। এইটা নিয়েই কিন্তু আসলে লাগতেছে। আপনার কাছে কি মনে হয় যে এটা নিয়ে যদি একটা যেটাকে বলে আমরা একটা অচল অবস্থা সৃষ্টি হয়, সেটার রাজনৈতিক না মানে এখন তো পার্লামেন্ট নাই, এখন পার্লামেন্ট ছাড়া তো আপনি এগুলোকে কেমন করে আপনি মানে পার্লামেন্ট ছাড়া আপনি কিভাবে সংবিধানকে চেঞ্জ করবেন? It is a ridiculous idea. It's a very bad precedent. না, কিন্তু পার্লামেন্ট ছাড়া তো সংবিধান চেঞ্জ হয় জনপ্রিয়ভাবে, যে কয়বার বাংলাদেশে জরুরি আইন হয়েছে, মার্শাল ল হয়েছে, বা একজন লোকের জন্য সংবিধান চেঞ্জ হয়েছে। এগুলো খুবই খারাপ জিনিস। If you think carefully, কিন্তু উপায়টা কি? যদি উপায়টা is very simple. উপায়টা is very simple. বলেন তো উপায়টা কি? আপনাকে তিনটা পলিটিক্যাল পার্টি, let's say BNP 855টার মধ্যে 750টার মধ্যে রাজি হয়েছে, রাইট? And they would say, প্রমিস করবে যে আমরা এই 750টা ইমপ্লিমেন্ট করব। যেই কটাতে সবাই রাজি হয়েছে সেই কটাতে সবাই মিলে ঠিক করবে যে আমরা, আমাদের প্রথম কাজ হবে কি, যে আমরা যখন গভর্নমেন্ট ফর্ম করব পার্লামেন্টে গিয়ে আমরা ডিবেট করে এই 750টা যে ইনক্লুশন সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব। বাকি যে পয়েন্টগুলো আছে যেগুলোতে ধরা যাক এখন পর্যন্ত কোনো একমত নাই,
সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে 3 পলিটিক্যাল পার্টি 3জনই বলবে যে সাপোজ আপনার 100টার মধ্যে সমস্যা আছে, রাইট, অথবা 50টার মধ্যে সমস্যা আছে, তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অফ দিস উই উইল ইমপ্লিমেন্ট দ্যাট, এবং আমরা এটাকে এমন ভাবে রিড করবো যে পাবলিক যাকে ভোট দেয় তার ম্যান্ডেট আছে ওই জিনিসগুলো তার মতো করে করা, যেই 50টার মতন বাদ আছে। কিন্তু যেই 750টা গভর্নমেন্টকে, 3টা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিস করতে হবে যে আমরা এই 750টা এই এতগুলো যে সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না। ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট? আমরা অ্যাজ এ পলিটি আমাদেরকে একটা বুঝতে হবে যে আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম। আমরা যদি একটা জিনিস প্রমিস করি জনগণের কাছে, সেই প্রমিসটা আমাদের রাখতে হবে, এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি এটার জন্য ভোট দিবেন না আমাকে। এই কারণে আপনি যে সরকার দেখেন, জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে, এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যেই কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি, সেই 750টা ইউ প্রমিস, কিন্তু ঘটনা তো ঘটতে হবে পার্লামেন্টে। পার্লামেন্টে আপনি কি মানে যদি না যান আপনি কিভাবে এটা করবেন? না, আপনি ডক্টর সালাম, আমি এখানে 2টা প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলে আপনার কাছে একটু নিদান চাই। একটা প্র্যাকটিক্যাল সমস্যা হলো আমরা কিন্তু বিএনপিকে আগে দেখছি, আমি একদম স্পষ্ট মনে করতে পারি যে 2001 সালে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে সব কিছু নিয়ে রেডি ছিলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, সেই সময়কার আইন উপদেষ্টা, কিন্তু তাকে জানানো হয়েছিল যে এটা বিএনপি গভর্নমেন্টে গিয়ে এটা করবে, পার্লামেন্টটা করবে, 5 বছর এটা করে নাই, ফ্যাক্ট রিমেন্স। এখন আমি যদি 90-এর গণ আন্দোলনের তুলনা দেই, যেই তুলনা আপনি অনেকবার দিচ্ছেন, আপনারা আমি শুনি, সেইটার ক্ষেত্রেও সেটা আসলে করতে পারে না। এখন বিএনপি ক্ষমতায় গিয়ে যেগুলির ব্যাপারে একমত হয়েছে সেগুলি যে করবে, সেইটা আমরা মানে এত বড় নদীতে আমরা নৌকাটা বাঁধবো কেমনে? মানে আমরা তো আর এটা বিশ্বাস করতে পারি না। মানে what is your other option? আর দ্বিতীয়টা আদার অপশনটা বরং আমি নিদানটা আপনার কাছে। দ্বিতীয়টা হইল যে বিএনপির ক্ষেত্রে যদি আমি দেখি, এখন যদি বিএনপি আর এনসিপি যখন তারা ইলেকশন করবে, তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্যই এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না, এটা তো বিএনপির জন্য রাজনৈতিকভাবেও খারাপ। এখন আদার অপশনটা আপনি ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোনো অপশনই নাই, তাইলে এটা একটু মানে কেমন শোনায়। না, আপনার তো লিগ্যাল টুলটা নাই, মানে আপনি তো আমরা তো ওই যে যেটা ভূতাপেক্ষ বা রেট্রোস্পেক্টিভ বলি না, ওরকম ভাবে তো আমরা করতে পারি। আমরা তো করছি আসলে 17টা সংশোধনী আমাদের সংবিধানের, খারাপ উদাহরণ কিন্তু আছে তো। ইটস এ ভেরি ব্যাড থিং। দেখেন, আমি আপনাকে একটা কথা, আমি একটা জেনুইন ওপিনিয়ন বলি, হ্যাঁ, যে বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগের মতন যদি একটা বিরোধী দল থাকে, এবং যদি এনসিপি, বিএনপি কিংবা জামায়াত ইসলামী ওই ধরনের বিরোধী দল হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি সামনে আগাবে না। একটা ডেমোক্রেসি হচ্ছে কি অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার। ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জেন্টলম্যানস এগ্রিমেন্ট। আপনি যদি সারাক্ষণ ঝগড়ার মোডে থাকেন, আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না, নাথিং। কারণ কথা হচ্ছে যে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন, কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন, এটা কিন্তু এসেনশিয়ালি একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন। এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে, মানে আপনি তো প্রথম স্টেপ হয় ডিস্ট্রাস্ট, আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না, এটা গ্যারান্টিড। এবং আমি মনে করি যে 2001 সালের বিএনপি আর এখনকার বিএনপি এক বিএনপি না, রিয়ালিটি হ্যাজ চেঞ্জড। ঠিক সেভাবে 2001 সালের জামায়াত ইসলামী এখনকার জামায়াত ইসলামী না। এবং আমি মনে করি না যে যেই প্রমিস গুলো, মানে যেই ব্যাপারগুলো ঐক্যমত হয়েছে অলরেডি, সেগুলো ইমপ্লিমেন্ট না করার কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু ডক্টর সালাম, আপনার কাছে মনে হয় না যে এই যে লিগ্যাল যে কোনো টুল নাই, বা লিগ্যাল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে, এইটা কেন? মানে লিগ্যাল টুল যদি না থাকে, আমরা যদি এটা জোর করে করি, এটা যদি খারাপ একটা প্রেসিডেন্স হয়, এটা তো এনসিপিরও বোঝার কথা, এটা তো জামাত ইসলামীরও বোঝার কথা। এনসিপি বা জামাত ইসলামী লিগ্যাল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে, বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য, সংবিধানের মর্যাদা সুমহান রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন? ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা, ইট ইজ অ্যাবাউট হচ্ছে আপনি যদি দেখেন, এনসিপি ইজ নট গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট, দ্যাট দিস ইজ দ্য রিয়ালিটি। মানে আমরা অনেকভাবে বলতে পারি, বাট রিয়ালিটি এরকমই। এখন এনসিপি
যারা গভর্নমেন্ট ফর্ম করবে না তাদের জন্য অনেক ধরনের কথা বলা সম্ভব। যখন আপনি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট রান করবেন তখন আপনি খেয়াল করবেন যে অনেক জিনিস কাজ করা যায় না। আপনি সরকার যদি ফর্ম করতে না হয় তাহলে আপনি বলতে পারেন ইন্ডিয়াকে খায়া দাও, ভাঙ্গা দাও সবকিছু, কিন্তু যখন আপনি অ্যাকচুয়ালি রান করবেন গভর্নমেন্ট, দেন ইউ উইল সি দ্য রিয়ালিটি ইজ ডিফিকাল্ট। হ্যাঁ, তো আপনি বিএনপি যেহেতু মনে করছে আমরা দল ফর্ম করব, তার যে ভিশন সেটা হচ্ছে কি আমাকে নিয়মের মধ্যে থেকে চলতে হবে, এবং দিস ইজ সামথিং দ্যাট উই শুড অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট, যে আপনি যেটা নিয়মের মধ্যে থাকাটা খুব জরুরি একটা জিনিস। না ডক্টর সালাম, আমি একটু ভাঙ্গা বলি, মানে ধরেন আপনার থেকে ধার নিয়ে বলি, আপনি 749টা বিষয় আপনি একমত হয়েছেন, এখন 749 বিষয়টা আপনি করবেন। এখন এইটা আপনি এনসিপি এবং জামায়াত ইসলামের দাবি কিন্তু সরল, ওরা বলতেছে যে আপনি এটা প্রমিস করেন বা এটা নিয়ে এখনই করেন। হ্যাঁ, এখন আপনি এটা প্রমিস করতেছেন যে এটা আপনি করবেন, এটা যদি এখন সংবিধানে আপনি ওরা যেমনি চাইতেছে এমনি চাইতে করতে, তারপরে গিয়ে আপনি সরকার গঠন করলেন, তারপরে এটা আপনি মাইনে নিতে আমার মনে হয় না অত বড় অসুবিধা থাকা দরকার। যতটা অসুবিধা হচ্ছে জি জি বলেন। আমি তো যতদূর জানি যে প্রমিস তারা করবে, প্রমিস, কিন্তু তারা প্রত্যেকটা প্রমিস করবে না। যেই কয়টা বিষয় তারা ঐক্যমতে পৌঁছেছে সেগুলো তারা প্রমিস করবে, এবং ওই কয়টার ব্যাপারেই কথা হইতেছে, কিন্তু ওই কয়টার ব্যাপারে না। এখন ব্যাপারটা হচ্ছে কি যে বিএনপি প্রমিস করতেছে যে এই কয়টা তারা করবে, কিন্তু তারা আবার পাশাপাশি বলতেছে আমরা ইমপ্লিমেন্ট করব নতুন সরকার আসার পরে। এইখানে আমাদের মধ্যে একটু সন্দেহ দেখা দিচ্ছে, আমরা মনে করতেছি যে there is no other way। আমি তো দেখি না যে আপনি কিভাবে কাজটা করবেন, কারণ আপনি তো পার্লামেন্ট যদি না থাকে, আমি প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে করে নিব এটা, এখন পরে পার্লামেন্টে এটা ঠিক করে নিব, পরে পার্লামেন্টে ঠিক করে নিব। অর্ডিন্যান্স, ইটস জাস্ট অ্যান অর্ডিন্যান্স। হ্যাঁ, অর্ডিন্যান্স করে আমি বদলাই নিব, কি আর সংবিধান একটা বই খাতা, আমি এটা অর্ডিন্যান্স দিয়েই করে নেব, পরে গিয়ে পার্লামেন্টে এটা ঠিক করব। দেখেন অর্ডিন্যান্সের, আমি জানি না, অর্ডিন্যান্সের তো সানসেটিং হয় সম্ভবত, মানে 5 বছর 6 বছর পর। এখন যদি সানসেটিং, আমি ঠিক বাংলাদেশের সময়টা জানি না, মানে এক্স্যাক্টলি কখন সানসেটিং হয়। এখন সাপোজ আপনি একটা অর্ডিন্যান্স করলেন, আমি এটা পার্লামেন্টে মানে আপনি প্রমিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন অ্যাজ অপোজ টু লিগ্যাল ডকুমেন্ট। আমি ঠিক উল্টাভাবে দেখি। আমি মনে করি বাংলাদেশের জনগণকে প্রমিস করাটা, এইটার যে ওজন সেটা হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপারের থেকে অনেক বেশি। হ্যাঁ, এবং ওই জায়গাটায় যদি আপনি বিএনপি কে বলেন কিংবা জামায়াত ইসলামীকে বলেন এবং এনসিপি কে বলেন, তিনজনকে যদি বলেন যে আমরা ঐক্যমত্যের জায়গাটা আমরা তিনজনই প্রমিস করব যে এই কয়টা জায়গা যেই ক্ষমতায় আসুক। ডক্টর সালাম, আমি প্রবলেমটা কোথায় দেখি জানেন? আপনার কথা থেকে বলি, আমি প্রবলেমটা দেখি এনসিপি এবং জামাত ইসলাম কিন্তু মনে করতেছে তারা সরকার গঠন করবে না, সরকার গঠন করবে হচ্ছে বিএনপি। সেজন্য বিএনপির প্রমিসটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে লিগ্যাল ইনডাইটমেন্ট। এখন আপনি যদি এটা না করেন, এনসিপি এবং জামাত ইসলামের এটা ভাবার যথেষ্ট কারণ আছে। বিএনপি যখন 270টা বা 170টা বা 151টা সিট নিয়েও আসবে, তখন ও এটাকে পিছাতে থাকবে, বলবে না, করবে না, নানা কারণ দেখাবে, মানে করতে পারে আর কি ইচ্ছা করলে। কোর্স করতে পারে, এবং যদি বিএনপি করে, বাংলাদেশের মানুষ বিএনপির এগেইনস্টে যাওয়া উচিত। দিস ইজ বাংলাদেশের মানুষ তার এনার্জি নাই। 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে এত রক্ত দিয়ে আর এনার্জি নাই তো। দমে গেলে চলবে না, তো সারা জীবন আমরা এগুলিই করতে থাকবো। আচ্ছা যাও ডক্টর সালাম, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্নটা করে রাখতে চাই, আপনি যদি এর পরে একটু জবাব দেন, মানে আমরা আবার একটু জনাব পাটোয়ারির কাছ থেকে হয়ে আসার পরে জবাব দেবো, আপনি শুরুটাও করতে পারেন। সেটা দেখলাম যে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে বিএনপি নেতাদের দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা প্রেশার গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, কিন্তু সরকারের কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেইটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপি ক্ষমতা এলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, স্বজনপ্রীতি, পরিবারতত্ত্ব কায়েম হবে, বিএনপি নেতাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের খবরদারি বাড়বে, সেই আলামত কি স্পষ্ট হলো, নাকি
বিসিবির উপরে যে সরকারের কন্ট্রোল বেশি, অর্থাৎ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কন্ট্রোল বেশি, সেইটা প্রতিষ্ঠিত হলো। আপনি এটাকে দেখতেছেন কিনা, দেখলে কিভাবে দেখতেছেন? মানে এটার মধ্যে একটা পুরোপুরি স্পোর্টস মিশ্রিত, এটার মধ্যে একটা পুরোপুরি হার জিত আছে। এই মুহূর্তে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া 2-1 গোলে এগিয়ে আছেন বলে মনে হচ্ছে আমার কাছে। আমি উত্তর দিব না, একটু যদি শুরু করেন আর কি। আমি মানে এটার যে ইন্টারনাল পলিটিক্স, সেখানে কমেন্ট করাটা ঠিক হবে না। ইন্টারনাল পলিটিক্সটা কি? কারণ আমি এই ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে আমি এটার বিভিন্ন ধরনের খবর শুনি এবং আমি অ্যাকচুয়ালি শিওর না যে ইন্টারনাল পলিটিক্সটা কি। তবে একটা বিষয় হচ্ছে কি, যে মানে বিএনপির ব্লেসিং নিয়ে যারা এখানে আসতে চাচ্ছে, আর অন্যদিকে হচ্ছে সজীব ভুঁইয়া, এর মধ্যে একটা টাসাল আছে। এবং এই টাসালটা, তবে একটা কথা কি, যে তামিম তো কোনো বিএনপি নেতার সন্তান না, কিন্তু সে বিএনপির ব্লেসড।